প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 1 লিখেছেন জান্নাত নুসরাত। প্রাপ্তমনস্ক ও মুক্তমানাদের জন্য উন্মুক্ত। 23/3/2012। মেয়েটার চরিত্রে সমস্যা আছে, আগেই বলেছিলাম। তোমাকে সেদিন বলেছিলাম, তুমি তো বিশ্বাসই করলে না। এখন আমার কথা মিলল তো? ভাবি, আমি কি জানতাম এর চরিত্রে দোষ আছে? দেখলে তো মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। 17 বছর থাকতেই বলেছিলাম বিয়ে দিয়ে দাও তোমার মেয়ের। ভাবি কি বললো জানো? আমার মেয়েকে পড়াবো, এখন বিয়ে দেব না। ছেলেটার বয়স দেখে মনে হচ্ছে বেশি। ভাবি বিশ্বাস করেন, ছেলের বয়স মাত্র 32 ছিল। এটা কি বেশি বয়স? ছেলেদের প্রতিষ্ঠিত হতে একটু সময় লাগে, তাই বয়স কিছু বেড়ে গেছে। হো, মহিলা মুখ বাঁকিয়ে বললেন। ফ্ল্যাশব্যাক। দোতলা বিশিষ্ট বাড়িটি কিছুক্ষণ আগে মানুষের সমাগমে মো মো করছিল, কিন্তু এখন চারিদিকে নিস্তব্ধ পিনপতন নীরবতা। পাড়ার মহিলাদের ফিসফিস শব্দে কথা বলার শব্দ শোনা যাচ্ছে। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আমি আমার বোনের বাড়ি ছিলাম। আপনি ওখানে গিয়েছিলেন কেন? গিয়েছি, ভালো করেছি। আপনাকে কি কৈফিয়ত দিতে হবে? অবশ্যই, আমাদের জানার পুরো অধিকার আছে। 2 দিন পর আপনারা আপনাদের আত্মীয় হচ্ছেন। আপনি কেন লেট করেছেন? তাহলে শুনুন, সুনামগঞ্জ থেকে জার্নি করে এসে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। রেস্ট নেওয়ার জন্য বোনের বাড়ি গিয়েছিলাম। রেস্ট নিতে এত সময় লাগে আমি তো জানতাম না। রেস্ট নিতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিয়ের কাপড় দেওয়ার তুলনায় আপনার রেস্ট নেওয়া বেশি জরুরি? হ্যাঁ, বেশি জরুরি। যারা সামান্য মেয়ের কাপড় দিতে এত দেরি করে তাদের সাথে কোনো সম্পর্ক নয়। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই বাড়ির ত্রিসীমানায় যেন আপনাদেরকে আর না দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেঙে দিন, আমি ভয় পাই না আপনাকে। কি করবেন দেখে নেব। অন্যদিকে, এই আপা, ক্যামেরাটা কই? ওই যে ওখানে। আপা যা তো, ক্যামেরাটা নিয়ে আই। তুই যা, এত ভয় পেলে হবে, আমি নিয়ে আসছি। 7 বছরের বাচ্চা মেয়েটা চুপি চুপি গিয়ে খাবার টেবিলের উপর থেকে ছোট্ট একটা ক্যামেরা নিয়ে আসলো। ভাইয়া, ক্যামেরাটা অন করে দাও। বাবা দেখলে একটা মার মাটিতে পড়বে না। আরে দেখবে না, আমি আপার পেছনে দাঁড়িয়ে ভিডিও করব। 9 বছরের বাচ্চাটা বলল। লাইট, ক্যামেরা, অ্যাকশন। হ্যালো নাসির, বিয়েতে উপহার হিসেবে যে মালগুলো দিব সেগুলো ট্রাক থেকে নামিয়ে ফেলো। কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে ফোনের ওপাশ থেকে উত্তর আসলো, ঠিক আছে। এই মাল নামাও, কোনো কিছু যাবে না বরের বাড়ি। বাবা শান্ত হতো, এত রাগ করিস না। বিয়ে ভেঙে দেওয়া তো ঠিক না। সমাজে মুখ দেখাবো কিভাবে? আমার মেয়েটাকে কে বিয়ে করবে? প্রয়োজন হলে বিয়ে দেব না আমার বোনকে, সারা জীবন কুমারী রেখে দেব। তারপরে এদের সাথে কোনো আত্মীয়তা করব না। যাদের কাছে সম্পর্কের মূল্য নেই তাদের সাথে কিসের সম্পর্ক? আমার বোন কোনো ফেলনা নয়। বিয়ের কোণে ও কন্যার বড় বোনের গুনগুন কান্নার শব্দ শোনা গেল। মাহমুদা, কান্না করবি না। এরা সম্পর্কের গুরুত্ব দিতে জানে না। তোর বিয়ে এর থেকে আরো ভালো পাত্রের কাছে দিব। বাটন ফোনে জোরালো শব্দে কথার সমাপ্তি ওখানে ঘটল। সবার নজর গেল বাটন ফোনের দিকে। কন্যার বড় বোন লুৎফা বাটন ফোন হাতে নিয়ে বললেন, সরওয়ার কল দিয়েছেন। ধরে স্পিকার দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, ভাইয়ের গাফিলতির জন্য আমি দুঃখিত। আমি ক্ষমা চাইছি ভাইয়ের হয়ে। আপনারা প্লিজ বিয়ে ভাঙবেন না। এরকম করলে দুটো জীবন ধ্বংস হয়ে যাবে। আমি আবার ক্ষমা চাইছি আপনাদের কাছে। একটা মাহমুদার কাছে ফোনটা দিবেন একটু? আচ্ছা দিচ্ছি, এই নে কথা বল। মাহমুদা, জি। যা হয়েছে তার জন্য আবারও ক্ষমা প্রার্থী আমি। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন এসব বলি কি লাভ? আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো যাতে উনি রাগ না করে এবং বিয়ে ভেঙে না দেয়। কিছুক্ষণ কথা বলার পর, মাহমুদা, বড় ভাইয়ের কাছে ফোন দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। বড় ভাইয়া, ভাইয়ার হয়ে আমি ক্ষমা চাইছি। ওনার একটু মাথায় প্রবলেম আছে। ওনার হয়ে আমি ক্ষমা চাইছি। বিয়েটা প্লিজ ভাঙবেন না। এতে আমাদের দুজনের জীবন ধ্বংস হয়ে যাবে। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। হ্যালো ভাইয়া, কিছু বলুন। হেলার সাহেব আলগোছে ফোন কেটে দাঁড়িয়ে রইলেন। বাবা দেখো, ছেলেও ক্ষমা চেয়েছে ওদের গাফিলতির জন্য। এবার তো মেনে নে।
আর রাগ করো না, মেনে নাও। আপনি আর রাগ করবেন না, বর তো নিচে মাপ চাইছে, আর এটা তো এত বড় কোনো ব্যাপার না। হারিস সাহেব নিশ্চুপ থাকলেন, ভরাট পুরুষালী কণ্ঠে বললেন, ঠিক আছে। দুই বাক্যের এই শব্দ পুরো পরিবারের মুখে হাসি ফোটাল। পরের দিন বলমা কবুল, কোনে নিশ্চুপ, কোনো উত্তর করলেন না। আবার কাজী বললেন, কবুল বলার জন্য তিনি এবারও নিশ্চুপ। মাহমুদা বলল, বড় ভাবি মাথায় হাত রাখলেন এবং মেজো ভাবি হাতে হাত রেখে ভরসা দিলেন। বলে ফেলো মাহমুদা, কবুল। আলহামদুলিল্লাহ। খাবার খাওয়া শেষে বরের বাড়ির লোক তাড়া দিল বের হওয়ার জন্য। আস্তে আস্তে মেহমান সবাই নিজেদের গন্তব্যে যেতে শুরু করেছেন। সেই সন্ধিক্ষণ আসলো যখন পুরো পরিবারকে ছেড়ে চিরদিনের জন্য অন্যের বাড়িতে যেতে হবে। এই সময়টা কতটা দুঃখের হয় তা একজন মেয়ে ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। চারিদিকে কান্নার শব্দে মুখরিত, কোনেও কান্না করছে চিৎকার করে। কি শুরু করছো? এত কান্না করার কি আছে? কান্না করতে করতে মাহমুদার শরীর ছেড়ে দিল। নাসির সাহেব কোলে করে গাড়িতে তুলে দিলেন। সরোয়ারের হাতে হাত রাখলেন মাহমুদার। আজ থেকে ওর সুখ দুঃখের সাথে আপনি। মাহমুদাকে কখনো কষ্ট দিবেন না। আজ থেকে মাহমুদার দায়িত্ব আপনার। মাহমুদাকে সবসময় সুখে রাখার চেষ্টা করব কোনোদিন কষ্ট না দেওয়ার। ওর সব দায়িত্ব যথাযথ পালন করব। কথা বলে গাড়ির দরজা লাগিয়ে দিলেন সরোয়ার। আজ তাহলে আসি মেজো ভাই। হুম। ফুল দিয়ে সাজানো গাড়িটা কিছুক্ষণের মধ্যে বিয়ের হল থেকে অদৃশ্য হয়ে গেল। 30/3/2012। আপা, আবার আসবেন। আরো কিছুদিন থেকে গেলে ভালো হতো। ঠিক বলেছেন নাজমিন, থেকে যাও লুৎফা। অনেকদিন তো থাকলাম এখানে, কিছুদিন পর আবার আসবো। এই আশিক, আয়, গাড়ি চলে আসছে। ভাবিরা আসি তাহলে। হ্যাঁ এসো। সৈয়দ মঞ্জিল থেকে গাড়িটি অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ ভাবি, পৌঁছে গেছি। কিছু কাজ আছে, শেষ করে নিই, তারপর কল করছি। ফোনের ওপাশ থেকে উত্তর আসলো, আচ্ছা। পরের দিন, শুনলাম তোমার বোনের বিয়ে ভাঙতে ভাঙতে বিয়ে হয়েছে বলে অট্টহাসিতে মেতে উঠলেন লুৎফার চা ফাতেমা এবং পাড়ার কিছু মহিলা। তোমার বোন শুনলাম পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এ কথা বলেননি আপনাদের? পাড়ার মহিলার মাথা নাড়িয়ে বললেন, না। ফাতেমা মুখ ফুলিয়ে উঠে গেলেন। আতাই ভাই, কি হয়েছে ভাবি? তোমার বউ আমার বিরুদ্ধে কূটনীতি করছে পাড়ার মহিলাদের সাথে। এই বান্দি, নটির বুড়ি, এখানে বিচার দিতে আসছিস? তুই নিজে যখন আমার পরিবার নিয়ে কূটনীতি করলি, তখন এই সকল রং তামাশা কই ছিল? কথা বলা শেষ করে লুৎফা ফাতেমার চুল চেপে ধরলেন। পায়ের জুতো খুলে ফাতেমাকে পিটানো শুরু করলেন। ভাই দেখছেন, সামান্য একটা কথা বলে উনি আমাকে জুতো দিয়ে পেটানো শুরু করছেন। এই, তুমি ওকে মারছো কেন? ও আমাকে একটা বিচার দিতে পারে না? মেরেছি, ভালো করেছি। তুমি বেশি কথা বললে তোমাকে পিটাবো। আরে পিটাবো কি? এই আশিক, এদিকে আয়, তোর বাপকে পিটাবো। আশিক পাশের রুম থেকে দৌড় দিয়ে আসলো। এসে তাকিয়ে থাকলো তার মায়ের দিকে। হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? আয়, তোর বাপকে পিটাতে সাহায্য কর। আসছি মা। আশিক এবং লুৎফা বেগম মিলে আতাই সাহেবকে পিটিয়ে আধমরা করে দিলেন। লুৎফা বেগম লাগেজ গুছিয়ে আশিক এবং সাজিদাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ভাবি, রাগ করে যাবেন না, আমি বিষয়টা দেখে নেব। লুৎফা বেগম ওনার দেবরের কোনো কথা না শুনে কারে উঠলেন। ড্রাইভার, সিলেট চাপো, গাড়ি বের করো। জি ম্যাডাম। 31/3/2012। সূর্যাস্ত হয়েছে অনেকক্ষণ। পশ্চিম আকাশে সূর্যের লালাভা ছড়িয়ে আছে। দূর থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। সৈয়দ বাড়ির গেট ঠেলে ভেতরে প্রবেশ করলো একটা বড় গাড়ি। গাড়ি থেকে নেমে আসলেন লুৎফা। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলেন, তার পিছু পিছু আশিক ভেতরে প্রবেশ করলো। গাড়ির শব্দ শুনে দোতলা থেকে নেমে আসতে শুরু করেছেন সৈয়দ বাড়ির কর্তীরা, সাথে সবার সন্তান। লুৎফা বেগমের দিকে চিন্তিত মুখ নিয়ে তাকিয়ে রইলেন নাজমিন, ঝর্ণা ও রোহিণী। কিছু হয়েছে আপা? নাক মুখ ফুলিয়ে শ্বাস নিলেন লুৎফা। মুখে কান্না কান্না ভাব নিয়ে ভাবিদের দিকে দাঁড়ালেন। বড় ভাবি লিপি বেগম এগিয়ে আসলেন লুৎফার দিকে। পিঠে হাত বুলিয়ে বললেন, কি হয়েছে লুৎফা? ভাবি বলে কান্না শুরু করলেন। আচ্ছা কান্না করো না, কি হয়েছে সেটা খুলে বলো। কান্নার তমকে লুৎফা বেগম কথা বলতে পারলেন না।
পরিস্থিতি সামলাতে লিপি বললেন, আচ্ছা বলতে হবে না এখন। কি হয়েছে পরে বলবে, ওখানে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে গেলেন। তার পিছু পিছু লাগেজ নিয়ে গেলেন রহমত। রহমত এই বাড়ির কাজের লোক। বাড়ির কর্ত্রীরা একে অপরের মুখের দিকে তাকালেন। সবার ছোট যা রোহিণী বেগম মুখে চক্রান্ত শব্দ উচ্চারণ করে চলে গেলেন। নিশ্চয়ই আবার স্বামী আর চায়ের সাথে ঝগড়া করেছে। রোহিণী কারোর সম্পর্কে এরকম কথা বলে না। চোখ বড় বড় করে শাসিয়ে বললেন। রোহিণী মুখ বাঁকিয়ে বলল, ভাবি সত্যি কথাই তো বলছি। রোহিণী, আজ বলেছ আর যেন কোনোদিন বলতে না শুনি। বড়জা লিপি সবাইকে সাবধান করলেন, এরূপ কথা যেন আর না বলতে না শোনেন। বাড়ির কর্তারা এইসব কথা শুনলেন খারাপ ভাবে নেবেন। রোহিণী বেগম মুখ ভ্যাংচালেন সকলের অগোচরে। 10/4/2012। আজ সৈয়দ বাড়ির কর্তারা সবাই যার যার কাছ থেকে ছুটি নিয়েছে। সকাল থেকে কাপড় ভাঁজ করে লাগেজে রাখার ধুম পড়েছে। সৈয়দ বাড়ির বড় কর্তা হেলাল সাহেব আজ তার পুরো পরিবার নিয়ে প্রবাসে চলে যাবেন। প্রয়োজনীয় সকল জিনিসপত্র লাগেজে রাখছেন বাড়ির কর্ত্রীরা। রাত 8টা। বাড়িতে কান্নার ধুম, মহিলাদের কান্নার শব্দে মুখরিত চারপাশ। বড় যাকে ধরে একে একে সবাই কান্না করতে লাগলো। ভাবি আবার আসবেন। মেজোজা নাজমিন বেগম বললেন, অবশ্যই সময় সুযোগ করে আসবো। আর কান্না থামাও, না হলে আমিও কান্না করে ফেলবো। আম্মার কাছ থেকে বিদায় নিয়েছ? হেলাল সাহেব জিজ্ঞেস করলেন। নিয়েছি। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হও, পরে ফ্লাইট মিস করে ফেলবো। সকল যাকে জড়িয়ে ধরলেন। বিদায় জানালেন খুব তাড়াতাড়ি দেখা হবে বলে। লুৎফা বেগমকেও জড়িয়ে ধরে লিপি কানে কানে কিছু বললেন। তিনি চুপচাপ মাথা নাড়লেন। সৈয়দ বাড়ি থেকে একটা একটা করে গাড়ি বের হতে লাগলো। গাড়িগুলো গিয়ে থামলো উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। পার্কিং এরিয়ায় এক এক করে কারগুলো পার্ক করা হলো। গাড়ি থেকে বের হয়ে আসলো সবাই। ভাইদের থেকে বিদায় নিয়ে হেলাল সাহেব তার 3 ছেলে সন্তান এবং স্ত্রীকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে অন্তর্গমন করলেন। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে সবাই তাদের হাত নাড়িয়ে বিদায় জানালো। গ্লাস ঠেলে ভেতরে প্রবেশ করলেন হেলাল সাহেব ও তার পরিবার। ধীরে ধীরে সবাই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল। বর্তমান 5/10/2024। বাড়িতে রান্নার ধুম পড়েছে। আজকে প্রবাস থেকে পুরোপুরিভাবে শিফট হবেন বাংলাদেশে বড় চাচারা। তার 3 ছেলেকে নিয়ে দেশে ফিরছেন দীর্ঘ 12 বছর পর। দরজায় ঠক ঠক শব্দ হলো। বাহির থেকে ভেতরে আসার জন্য অনুমতি চাইলেন সেজ আম্মু ঝর্ণা। কি করছো নুসরাত আর ইসরাত? এই তো ছোট ফুপির বিয়ের ভিডিও দেখছি। এই সকল ভিডিও দেখা বাদ দিয়ে গিয়ে গোসল করো, বড় ভাবিরা যে কোনো সময় পৌঁছে যেতে পারে। আচ্ছা যাচ্ছি গোসল করতে, আগে একটা প্রশ্নের উত্তর দাও। কি? ভ্রু কুচকে বললেন ঝর্ণা বেগম। ল্যাপটপের দিকে ইশারা করে ছোট 3টি বাচ্চাকে দেখিয়ে বলল, এই ছেলেটা কে? কোন ছেলে? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ও, ও তো আরস, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? চিনবো কিভাবে? কথা হলে তো চিনবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে, বিরক্তিকর সুরে বলল ইশরাত। দেখো, তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও গোসল করতে যাও। বৌমা, পেছন থেকে ডেকে উঠলেন নুসরাত। কয়টার ফ্লাইটে আসবে? দুপুর 2টার সময়। এখন কয়টা বাজছে? 1:15। ছোট করে ওহ বলে উঠল ইশরাত। ঝর্ণা বেগম বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইশরাত নুসরাতকে একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইশরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার ভেতরে। রুম থেকে চিৎকার করে বলল, 1 ঘন্টা হওয়ার আগেই গোসল থেকে বের হবি না। দোতলা থেকে নুসরাত ড্রয়িং রুমে আসলো। দাদি মেহেরুন্নেসের নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসলো। বুড়ি কিঞ্চিত বিরক্ত হলেন নুসরাতের ঘেঁষাঘেঁষি দেখে। এই, তুই আমার লগে লাগিয়ে বইসুত কে? আরে বুড়ি, এত রাগ করো কেন? আর তোমার সাথে লেগে বসবো না তো কার সাথে বসবো? যা শহর ইহান থাকি। উফ দাদা, এরকম করছো কেন? তাইলে কি ওরকম করুম? তোর সাথে বইলতে দে আমারে। ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। ওরে আমার নবাব জাতি রে, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। মুখ কিছুটা বাঁকিয়ে কথাটি বললেন মেহেরুন্নেসা। দাদা? কি দাদা? আমি তোর দাদি,
এই কথা কতবার মনে করাইতেন লাগে। আচ্ছা মনে থাকবে। দায়া আয়া আয়া বলে গান শুরু করলো মেয়েটা। কেউৎকাল পর আবার সিরিয়াস হয়ে গেল। দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। হুম, তো কি হয়েছে তোর? ঈর্ষা করছিস নাকি আমার নাতি গো? কিছুক্ষণ পর, এই মেয়ে, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম জানিসই না। বিয়ের পর জামের বাড়ি গিয়ে কি করবি? যখন ধাইক্কা দিয়ে বাইর করে দিব না তখন বুঝবি না আসল মজা। আরে বুড়ি, চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। কি তা? ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন মেহেরুন। তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব। কথাটি বলে হাহা করে হাসতে লাগলো। হাসতে হাসতে মেহেরুনের গায়ে ঢুলে পড়ল। মেহেরুন্নেসা বিরক্ত হওয়ার মতো করে ঠেলে দূরে সরিয়ে দিলেন। হাত উঁচু করে বললেন, গা ঘেঁষাঘেঁষি করবি না, আরেকবার করলে খুব খারাপ হবে তোর সাথে। মেহেরুন্নেসার কথা শুনে হেসে উঠিয়ে দিল নুসরাত। গোসল শেষ করে ইশরাত উপরের তলা থেকে নিচের তলায় নামছিল। মেহেরুন্নেসা তাকে খেয়াল করে বললেন, আমার সোনা নাতনি আসছে, ওর মতো হতে পারিস না, সারাদিন শুধু হা হা হি হি করিস। নুসরাত একবার বোনের দিকে তাকালো, আবার তার দাদির দিকে তাকালো। দাদি প্রচুর খুশি মনে হচ্ছে। মেহেরুন্নেসা হাত বাড়িয়ে ইশরাতকে জড়িয়ে ধরলেন। ইশরাতের দিকে ইশারা করে বললেন, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেটা ছেলেদের মতো গোড়াগুড়ি করিস। নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের থ্রি পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সালোয়ার পরেছে। প্রসাধনের ছাওয়া নেই গোলাকৃতি সাদা মুখটাই। ইশরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আহা করে হেসে উঠল। তোকে দেখতে আসছে নাকি যে এত সুন্দর করে সেজেগুজে ঘুরছিস? আঙুল তুলে হা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা হাত তুলে নুসরাতের বাহুতে আঘাত করলেন। এই, তুই আমার নাতনিরে নিয়ে হাসছিস কেন? হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল। হাত দ্বারা মুখ ঢেকে মুচকে মুচকে হাসতে লাগলো। দেখ বেলাসটার অবস্থা দেখ, মার খেয়েও হাসতেছে। নুসরাত ইশরাতের দিকে তাকালো। কিছুক্ষণ আকাশ বাতাস কাঁপিয়ে দুই বোন হাহা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা মুখ ফুলিয়ে থাকলেন।